ওকে, ক্লাস 12-এর ছেলেদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমাকে তোমরা আজ প্রথম ইউটিউবের মাধ্যমে ক্লাস 12-এর জন্য পাচ্ছ। আমি তোমাদের ইউনিট 5 পড়াবো। ইউনিট 5-এ মোট 4টে চ্যাপ্টার আছে। চ্যাপ্টার 13, 14, 15 এবং 16। এই ইউনিট 5-এর অন্তর্গত যে 13, 14, 15 এবং 16 4টে চ্যাপ্টার রয়েছে, এই 4টে চ্যাপ্টার মিলে মোট 14 নম্বরের প্রশ্ন থাকে। তাহলে বুঝতে পারছো 4টে চ্যাপ্টার পড়লে তোমরা 14 নম্বরের প্রশ্ন কমন পাবে। প্রতিটি চ্যাপ্টারের যে অংশগুলো আমি আলোচনা করব, প্রতিটি অংশ তোমরা খুব ভালোভাবে খাতাতে নোট করে নেবে, আর বাড়ি বসে বসে ওই অংশগুলো বই দেখে খুব ভালো করে পড়বে। তাহলে আশা করি উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। এই ইউনিট 5-এর যে 4টে চ্যাপ্টার খুব বড় টাইপের। এই চ্যাপ্টার থেকে কি কি পড়তে হবে সেগুলো পরিষ্কারভাবে সিলেবাসে কিছু বলা থাকে না। তাহলে আমরা কি করব? আসলে তোমাদের অতটা ঠিক বোঝার ক্ষমতা এখনো হয়নি। আমার পুরনো অভিজ্ঞতা দিয়ে এবং সিলেবাস ঘেটে বিভিন্ন বছরের প্রশ্নগুলো ঘাটাঘাটি করে মডেল টেস্ট পেপার বা কোশ্চেন ব্যাংকগুলো দেখে যতটুকু আইডিয়া হয়েছে সেগুলো তোমাদেরকে আমি বলবো। প্রথমেই চলে আসি চ্যাপ্টার 13 অর্থাৎ 13 চ্যাপ্টারে। তোমাদের যে যে অংশগুলো আজকে আলোচনা করব সেগুলো কি কি, আমি এই 9টা অংশ তোমাদের আলোচনা করব, এমন একটা ইচ্ছা আজকে আছে। যদি আমি সময় পাই তাহলে এই অংশগুলো সবই আজকে আলোচনা করে দেবো। দেখা যাক সময় পাওয়া যায় কিনা। তোমরা সবাই খাতাটা বের করে নেবে এবং খাতাতে এই অংশগুলো চটপট লিখে ফেলো। চটপট লিখে ফেলো 9টা পয়েন্টস। আমি এক এক করে সব ব্যাখ্যা করে যাচ্ছি। দেখো, ফার্স্ট হচ্ছে ইকোলজি বা বাস্তুবিদ্যা আর সংজ্ঞা। আর ইকোলজি বা বাস্তুবিদ্যা কাকে বলে সেটা আমাদের জানতে হবে। ইংরেজিতে আমরা ইকোলজি বলছি, বাংলায় বলে থাকি বাস্তুবিদ্যা। এই ইকোলজি নামক শব্দটা দুটো গ্রিক শব্দ থেকে আমাদের এই জীবন বিজ্ঞানে আনা হয়েছে। দুটো শব্দের মধ্যে একটা হচ্ছে ওইকস, OIKOS, একটা শব্দ হচ্ছে ওইকস, আরেকটা শব্দ হচ্ছে লগস, LOGOS। ওইকস এবং লগস। ওইকসের অর্থ হলো হোম বা বাস্তু, আর লগসের অর্থ হলো স্টাডি বা অধ্যয়ন। এই দুটো গ্রিক শব্দ থেকে ইকোলজি কথাটা তৈরি হয়েছে। এই প্রসঙ্গে বলি, একটা প্রশ্ন আসে এমসিকিউতে বা শর্ট টাইপের, ভেরি শর্ট টাইপ অ্যান্সারে একটা কোশ্চেন আসে, বাস্তুবিদ্যা বা ইকোলজি শব্দটি কোন বিজ্ঞানী জীবন বিজ্ঞানে প্রথম চালু করেছিল? তোমরা উত্তরে লিখবে বিজ্ঞানী ই হেকেল। আর্নেস্ট হেকেল, জার্মান বিজ্ঞানী আর্নেস্ট হেকেল।
1869 সালে আর্নেস্ট হেকেল সর্বপ্রথম খুব বিস্তারিত ভাবে ইকোলজি শব্দটা জীবন বিজ্ঞানে বা বায়োলজিতে, আমরা বায়োলজি বলবো এখানে, আমরা তো এখন আর জীবন বিজ্ঞানের মধ্যে নেই, চালু করেছিলেন হেকেল। এবার চলে যায় বাস্তুবিদ্যা বা ইকোলজি কাকে বলে। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইকোলজি? ইকোলজি এর সংজ্ঞা দিতে গেলে আমরা বলতে পারি জীববিদ্যার যে শাখাতে জীবগোষ্ঠী এবং সেই জীবগোষ্ঠী যে অঞ্চলে বসবাস করছে তাদের আন্তঃসম্পর্ককে বোঝায়। তাহলে আমরা বলতে পারি জীববিজ্ঞানের যে শাখাতে কোন জীবগোষ্ঠী এবং ওই জীবগোষ্ঠী যে স্থানে বসবাস করে তাদের যে আন্তঃক্রিয়া বা ইন্টারাকশন বা পারস্পরিক সম্পর্ক, তাকে আমরা ইকোলজি বা বাস্তুবিদ্যা বলে থাকি। এই ইকোলজি বা বাস্তুবিদ্যার তাৎপর্য বা গুরুত্ব কি আমাদের একটু জানতে হবে। ক্লাস 11-এ জীববিদ্যা বা বায়োলজির গুরুত্ব তোমরা পড়ে এসছো, সেখানেও কিন্তু ইকোলজি শব্দটা তোমরা পেয়েছো। প্লান্ট ইকোলজি, অ্যানিমাল ইকোলজি এরকম শব্দ তোমরা সেখানে পেয়েছো। ইকোলজি বা বাস্তুবিদ্যার গুরুত্বপূর্ণ তাৎপর্যের মধ্যে একটা হলো আমরা আমাদের পরিবেশ রক্ষার জন্য ইকোলজি বা বাস্তুবিদ্যার জ্ঞানকে কাজে লাগাই। বিভিন্ন যে প্রাকৃতিক বিপর্যয় রয়েছে সেই প্রাকৃতিক বিপর্যয়গুলোর মধ্যে ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্নুৎপাত, ভলকানিক ইরাপশন, এই যে ঘটনাগুলো ঘটে বা বন্যা এসে যাওয়া, এই সমস্ত যে প্রাকৃতিক ঘটনাগুলো ঘটে সেগুলো ইকোলজির জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা কিন্তু আগাম সতর্ক পেতে পারি এবং ওই বিপর্যয়ের হাত থেকে আমরা আমাদের মানব সমাজকে, জীবকুলকে রক্ষা করতে পারি। এছাড়া পরিবেশ দূষণ রোধের ক্ষেত্রেও আমরা ইকোলজির জ্ঞানকে কাজে লাগাতে পারি। ইকোলজির জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা গাছপালা কেমন পরিবেশে জন্মায় গাছপালা লাগাতে পারি এবং এই গাছপালা থেকে আমরা যে অক্সিজেন পাই, অপরদিকে যে কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে মাত্রাতিরিক্ত থাকে সেগুলো এই গাছপালাগুলো শুষে নেয়, নিয়ে পরিবেশে O2 এবং CO2 এর ভারসাম্য রক্ষা করে। ফলে পরিবেশ দূষণ অনেকটাই রোধ হয়। এই পরিবেশ দূষণ রোধের তাগিদেও কিন্তু আমরা ইকোলজির জ্ঞানকে কাজে লাগাতে পারি। আরো অনেক তাৎপর্য হয়। আরেকটা তাৎপর্যের মধ্যে আমরা বলতে পারি জীবের যে আচরণ, এই যে জীবের আচরণ কেমন টাইপের সেটা আমরা ইকোলজি বা বাস্তুবিদ্যার জ্ঞানকে কাজে লাগিয়ে জানতে পারি। তাছাড়াও জীবের অভিযোজন ক্ষমতা, পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে নিজেকে সুস্থ এবং স্বাভাবিকভাবে মানিয়ে নিয়ে বসবাস করার যে পদ্ধতি, তাকে তো আমরা অ্যাডাপ্টেশন বা অভিযোজন বলে থাকি। এই ইকোলজি জীবের অভিযোজন সম্পর্কে একটা ধ্যান ধারণা দিয়ে থাকে। তা ইকোলজি কাকে বলে বা বাস্তুবিদ্যা কাকে বলে? বাস্তুবিদ্যার তাৎপর্য বা সিগনিফিকেন্স অফ ইকোলজি বা ইম্পর্টেন্স অফ ইকোলজি এখানে আলোচনা হলো। কে ইকোলজি শব্দটা প্রথমে চালু করেছিল সে বিষয়টা এখানে আমি আলোচনা করলাম। এরপরে চলে যাব ইকোলজির প্রকারভেদ। ইকোলজি বা বাস্তুবিদ্যা যাকে আমরা বলছি, এই ইকোলজি বা বাস্তুবিদ্যা ভাগ বিভিন্ন ভাবে করা যেতে পারে। তোমরা ক্লাস 12-এর যে কোনো একটা অথরের বই খুলে দেখবে, ইকোলজির ভাগগুলো বিভিন্ন ভাবে ভাগ করেছেন। আমার মনে হয়েছে যে অত বিস্তারিত না পড়লেও চলবে। ইকোলজির লেভেল অফ অর্গানাইজেশন অর্থাৎ সংগঠন স্তরের
উপর ভিত্তি করে ইকোলজিকে বিজ্ঞানের স্ক্রোটার অর্গানাইজেশন, লেভেল অফ অর্গানাইজেশনের উপর ভিত্তি করে ইকোলজিকে 1896 সালে দুটো ভাগে ভাগ করেছিলেন, অটো ইকোলজি বা অট ইকোলজি, আরেকটাকে বলে সিন ইকোলজি। অটো বা অট ইকোলজি বা অটি ইকোলজি, অটি কথাটির অর্থ হলো একটি, যেমন অটো, অটো মানে একটা। সিন ইকোলজি, সিন মানে অনেকগুলো, একের অধিক। ইকোলজির মধ্যে একটি মাত্র প্রজাতির জীব নিয়ে যে ইকোলজি তৈরি হয়েছে তাকে অটি ইকোলজি বা অটো ইকোলজি বলা হয়। এখানে একটি প্রজাতির জীবগোষ্ঠী এবং সে যে অঞ্চলে বসবাস করে সেই বসবাস স্থলের ইন্টারাকশন বা আন্তঃক্রিয়া নিয়ে আলাপ আলোচনা করা হয়। একটি মাত্র প্রজাতির জীব এক্ষেত্রে থাকবে। সিন ইকোলজি, সিন SYN, সিন কথাটার অর্থ হচ্ছে অনেকগুলো। তোমরা দেখবে ক্লাস 11-এ কোষ পড়তে গিয়ে বা সেল ডিভিশন করতে গিয়ে সিনোসাইট এবং সিনসিটিয়াম কথাটা শুনেছ। বহু নিউক্লিয়াস যুক্ত উদ্ভিদ কোষকে সিনোসাইট বলে, বহু নিউক্লিয়াস যুক্ত প্রাণী কোষকে সিনসিটিয়াম বলে, অর্থাৎ বহু, অর্থাৎ অনেকগুলো, মেনি। এখানে অনেকগুলো প্রজাতির জীব নিয়ে যে ইকোলজি তাকে সিন ইকোলজি বলা হয়। এই অটিকোলজি এবং সিন ইকোলজি কাকে বলে এবং অটিকোলজি এবং সিন ইকোলজির পার্থক্য তোমাদের পড়তে হবে। এই দু রকমের ইকোলজির পার্থক্য পড়তে হবে, অটিকোলজি বা অটো ইকোলজি এবং সিন ইকোলজির পার্থক্য। অটো ইকোলজির ক্ষেত্রে প্রজাতির সংখ্যা 1, অর্থাৎ একটি প্রজাতির জীবগোষ্ঠী এখানে থাকবে। সিন ইকোলজিতে প্রজাতির সংখ্যা হবে একের অনেক, অর্থাৎ অনেকগুলো প্রজাতির জীবগোষ্ঠী এখানে থাকবে। 2 নম্বর একটা পয়েন্টস আমরা বলতে পারি, অটো ইকোলজি বা অটি ইকোলজি যেটা আমরা বলছি, এর ক্ষেত্রে জীবের সংখ্যা অনেক কম হয়। এই ইকোলজিতে যে জীবগুলো থাকে তাদের সংখ্যা তুলনামূলকভাবে কম। সিন ইকোলজির ক্ষেত্রে অনেক বেশি হয়, তারপরে প্রকৃতি দিয়ে একটা পার্থক্য হতে পারে। অটি ইকোলজির ক্ষেত্রে মানে এর প্রকৃতিটা সিম্পল বা সরল টাইপের হয়, অর্থাৎ যেহেতু এখানে জীবের সংখ্যা কম এবং একটি নির্দিষ্ট প্রজাতির জীব থাকে, ফলে তাদের মধ্যে ভ্যারাইটি থাকে না সে অর্থে, ফলে এদের নেচার খুব সরল প্রকৃতির হয়ে থাকে। সিন ইকোলজির ক্ষেত্রে কি বললাম, সিন ইকোলজির ক্ষেত্রে প্রজাতির মানে সিন ইকোলজিটা নেচারটা একটু জটিল টাইপের, কমপ্লেক্স টাইপের হবে। আশা করি অটি ইকোলজি এবং সিন ইকোলজির মধ্যে কি কি পার্থক্য সে তোমরা কিছুটা বুঝতে পেরেছ। এবার চলে যাব এই যে সিন ইকোলজির প্রকার, যে স্ক্রোটার নামক যে বিজ্ঞানীর কথাটা বললাম, স্ক্রোটার নামক এই বিজ্ঞানী অটি ইকোলজি এবং সিন ইকোলজি নামক দুটো ভাগ করেছিলেন। আমি যেটা একটু আগে বলে এলাম, সিন ইকোলজির আবার 4টে ভাগ আছে। একটাকে বলা হয় পপুলেশন ইকোলজি, চারটের মধ্যে একটা হলো পপুলেশন ইকোলজি, আর একটা হচ্ছে
কমিউনিটি ইকোলজি, কমিউনিটি ইকোলজি, আর একটা হচ্ছে বায়োম ইকোলজি, আর একটা হচ্ছে বাস্তুতান্ত্রিক ইকোলজি বা ইকোসিস্টেম ইকোলজি, ইকোসিস্টেম ইকোলজি। মনে রাখার নিয়ম, এই যে চারটে ভাগের মনে রাখার নিয়মটা দেখো আমি এখানে লিখে রেখে দিয়েছি। বায়ো ইকো, পপুলেশন বা জনসংখ্যা ইকোলজি, কমিউনিটি বা সম্প্রদায় ভিত্তিক ইকোলজি, বায়োম ইকোলজি, আর ইকোসিস্টেম ইকোলজি। বায়োম শব্দটা পরীক্ষায় খুব আসে। তোমরা 2015 থেকে 2019 সালের প্রশ্নগুলো ঘেটে দেখবে। বায়োম কাকে বলে একবার এসছে, আমি বায়োম সম্পর্কে বিস্তারিতভাবে পরের ক্লাসে হয়তো বলবো। বায়োম মানে হচ্ছে একটি নির্দিষ্ট জলবায়ু দ্বারা প্রভাবিত জীবগোষ্ঠী যে ভূখণ্ডে বসবাস করে, সেই নির্দিষ্ট জলবায়ু দ্বারা প্রভাবিত ভূখণ্ডকে বলা হবে বায়োম, যেখানে বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং প্রাণী বসবাস করবে। এটা মরু অঞ্চলের বায়োম হতে পারে, সাগরের বায়োম হতে পারে, তুন্দ্রা অঞ্চলের বায়োম হতে পারে, ইত্যাদি ইত্যাদি। এই বায়োম সংক্রান্ত বিষয় বিস্তারিতভাবে পরে আমি আলোচনা করব। তোমরা একটু বইটা খুলে দেখবে, পরে আমি আলোচনা করব, তখন অনেকটা সুবিধা হয়ে যায়। এবার চলে আসি যে এই ইকোলজির সাংগঠনিক স্তর। এখানে খেয়াল করে দেখো 5 নম্বরে আমি লিখেছি যে অংশটা আলোচনা করব, ইকোলজির সাংগঠনিক স্তর। ইকোলজির সাংগঠনিক স্তর হচ্ছে মোট 7টা। ইকোলজির সাংগঠনিক স্তরের সংখ্যা মোট 7টা, অর্থাৎ 7টা স্তর থাকবে। 1 নম্বর জীব, 2 নম্বর প্রজাতি, 3 নম্বর পপুলেশন বা জনসংখ্যা, 4 নম্বর জীব সম্প্রদায় বা বায়োটিক কমিউনিটি, 5 নম্বর হচ্ছে ল্যান্ডস্কেপ, ভূগোলে তোমরা নামটা শুনেছ, 6 নম্বর ইকোসিস্টেম, আর 7 নম্বর বায়ো। আগে পরে করতে পারো, তবে পরপর রাখলেও কোনো ক্ষতি নেই, আগে পরে করলেও কোনো ক্ষতি নেই। এই ইকোলজির যে সাংগঠনিক স্তর, তার মধ্যে জীব থাকবে, জীবের মধ্যে প্রজাতি থাকবে। প্রজাতি তোমরা জানো যে শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন ক্ষুদ্রতম একক, জনসংখ্যা বা পপুলেশন, জীব সম্প্রদায় বা বায়োটিক কমিউনিটি, ল্যান্ডস্কেপ, বাস্তুতন্ত্র এবং বায়োম। এই 7টা স্তর নিয়ে ইকোলজির সাংগঠনিক লেভেল তৈরি হয়েছে। এরপরে চলে যাব 6 নম্বর বিষয়, ইকোসিস্টেমের সংজ্ঞা। বাস্তুতন্ত্র, ইকোসিস্টেম মানে বাস্তুতন্ত্র, এটা তোমরা ক্লাস 9-এ পড়েছিলে। বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম। টান্সলে বলে একজন বিজ্ঞানী ছিল, TANSLEY, উনি 1935 সালে ইকোসিস্টেম শব্দটা প্রথম চালু করেছিলেন। এটা একটু মনে রাখতে হবে, ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র শব্দটা কোন বিজ্ঞানী প্রথম জীবন বিজ্ঞানে চালু করেছিলেন। ইনি একটা বাস্তবিক, টান্সলে, টান্সলে 1935 সালে ইনি বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম, বাস্তুতন্ত্রের ইংরেজি ইকোসিস্টেম এটা চালু করেছিলেন। এই ইকোসিস্টেম কাকে বলে একটু জানতে হবে।
ইকোসিস্টেমের সংজ্ঞা দিতে গেলে পরিবেশে আমরা জানি দু রকমের উপাদান থাকে। এক দলের মধ্যে প্রাণের অস্তিত্ব দেখতে পাওয়া যায়, আর একটা দলের মধ্যে কোনো প্রাণের অস্তিত্ব দেখতে পাওয়া যায় না। যাদের মধ্যে প্রাণের অস্তিত্ব থাকে না তাদেরকে অ্যাবায়োটিক কম্পোনেন্ট বা নির্জীব উপাদান বলা হয়। আর যাদের মধ্যে মানে সজীবতার লক্ষণ দেখা যায় তাদেরকে বলা হয় বায়োটিক কম্পোনেন্ট। তাহলে আজ বায়োটিক কম্পোনেন্ট পর্যন্ত তোমাদের আলোচনা হলো, বায়োটিক কম্পোনেন্ট কাকে বলে। আগামী দিন এই বায়োটিক কম্পোনেন্ট অর্থাৎ সজীব উপাদান করকমের কি কি সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং ইকোসিস্টেমের যে বিভিন্ন উপাদানগুলো রয়েছে তাদের মধ্যে পারস্পরিক কি সম্পর্ক আছে সেটা আলোচনা করে দেব। আজ এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সকলকে অনেক অনেক ধন্যবাদ।